ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে এসএসসি জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, জীবকোষ এবং টিস্যু। তো এই অধ্যায়টার প্রথমে যদি আমরা এই অধ্যায়ে কী কী টপিকস আছে সেইগুলো যদি আমরা দেখে নিতে চাই, সেক্ষেত্রে প্রথমেই আছে হচ্ছে জীবকোষের সংজ্ঞা, এরপরে আছে হচ্ছে জীবকোষের প্রকারভেদ, এরপর হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের গঠন এবং যে কোষ অঙ্গাণুগুলো আছে সেইগুলোর বিষয়ে বলা আছে। এরপরে আছে হচ্ছে উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু, আর সবশেষ হচ্ছে অঙ্গ এবং তন্ত্র। তো এই কয়েকটা টপিক আমাদের এই চ্যাপ্টারে আছে। তো আমরা প্রতিটা টপিক ওয়াইজ বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তো কয়েকটা ক্লাসে এই অধ্যায়টা শেষ হবে। তো আজকের যে ক্লাসটা, আজকের ক্লাসে আমরা হচ্ছে দুইটা টপিকস পড়বো। একটা হচ্ছে এই জীবকোষের সংজ্ঞা আর হচ্ছে জীবকোষের প্রকারভেদ। এই দুইটা টপিকস আজকের ক্লাসে শেষ করব, আর হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে পরবর্তী টপিকসগুলো পড়ব। তো প্রথমেই আমরা যদি কোষের সংজ্ঞাটা দেখি, সেই ক্ষেত্রে দেখব হচ্ছে কোষ জিনিসটা কি। কোষ হচ্ছে, আমরা যদি একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করি, সেক্ষেত্রে একটা বিল্ডিং ইট দিয়ে তৈরি হয়, তাই না? অনেকগুলো ইট মিলে একটা বিল্ডিং তৈরি হয়। ঠিক তেমনি আমরা যদি বিল্ডিংটাকে মানব দেহের বা উদ্ভিদ দেহের সাথে তুলনা করি, সেই ক্ষেত্রে আমাদের যে ইটটা, এটা হচ্ছে কোষ, মানে অসংখ্য ট্রিলিয়ন কোষ মিলে আমাদের একটা দেহ তৈরি হয়, উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ তৈরি হয়ে থাকে। মানে আমাদের দেহটা গঠিতই হয় মূলত কোষ দিয়ে। তো কোষ জিনিসটা কি বুঝলাম। এখন হচ্ছে আমরা যদি তার আগে যদি আমরা কোষের ছবিটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে এই যে এটা হচ্ছে একটা কোষের ছবি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কোষের ভিতরে অনেকগুলা বস্তু আছে। এগুলোকে বলা হচ্ছে কোষীয় অঙ্গাণু, এবং এর চারপাশে যে লেয়ারটা আছে এটাকে বলা হয় হচ্ছে কোষ ঝিল্লি। তো এই কোষের সম্পর্কে, এই অসংখ্য কোষ মিলে একটা দেহ তৈরি হয়। তো এই কোষ সম্পর্কে সর্বপ্রথম দুইজন বিজ্ঞানী কোষ জিনিসটা কি সেই সম্পর্কে একটা বর্ণনা দেন, অর্থাৎ কোষের সংজ্ঞা বলা যেতে পারে, যে সর্বপ্রথম কোষের সংজ্ঞা দেন দুইজন বিজ্ঞানী। তো 1969 সালে দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে লোই এবং আরেকজনের নাম হচ্ছে সিকেভিস। তো লোই এবং সিকেভিস নামক দুইজন বিজ্ঞানী এই কোষ সম্পর্কে সর্বপ্রথম হচ্ছে একটা বর্ণনা দেন যে কোষ কীরকম হইতে পারে। তো প্রথমে তারা বলেন যে কোষ হচ্ছে একটা বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত। তো বৈষম্যভেদ্য পর্দা জিনিসটা কি, যদি আমরা এই কোষের চারপাশে দেখি, সেই ক্ষেত্রে দেখতে পাবো যে একটা ঝিল্লি দিয়ে আবৃত থাকে পুরা কোষটা, মানে একটা কোষ থেকে আরেকটা কোষ পৃথক থাকে। পুরো একটা কোষ থেকে আরেকটা কোষে পৃথক থাকে হচ্ছে মূলত এই ঝিল্লির মাধ্যমে। এই চারপাশে যে লেয়ারটা থাকে এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। এটাকে বলা হয় হচ্ছে কোষ ঝিল্লি। তো এই কোষ ঝিল্লিটা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে যে বাইরে থেকে কোষের জন্য যে বস্তুগুলা উপকারী, যেমন হচ্ছে পুষ্টি না হলে তো একটা কোষ বাঁচতে পারবে না। তো এই পুষ্টি বা যে আমরা অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে দেয় এই কোষ ঝিল্লিটা। এই পুষ্টি এবং অক্সিজেন যেটা, এটা হচ্ছে বাইরে থেকে কোষের ভিতরে প্রবেশ করতে দেয়। কিন্তু যেগুলা হচ্ছে ক্ষতিকর পদার্থ, মানে কোষের জন্য ক্ষতিকর, কোষ ধ্বংস হয়ে যেতে পারে, এরকম পদার্থকে এই কোষ ঝিল্লি হচ্ছে আটকে দেয়, মানে ভিতরে ঢুকতে দেয় না। তার মানে এখানে একটা বৈষম্য তৈরি করে এই কোষ ঝিল্লিটা, মানে ভালো জিনিসকে ঢুকতে দেয় কিন্তু খারাপ জিনিসটাকে সে আটকায় দেয়। তো এই যে বৈষম্য জিনিসটা তৈরি করে, যে কোষের জন্য উপকারী বস্তু যাওয়া আসা যে নিয়ন্ত্রণ করে এই কোষ ঝিল্লি, এই কারণে এই কোষ ঝিল্লিটাকে বলা হয় হচ্ছে বৈষম্যভেদ্য। কোষ ঝিল্লিটাকে বলা হয় হচ্ছে বৈষম্যভেদ্য বা সিলেক্টিভলি পারমিয়েবল, মানে সিলেকশন করে ঢুকায়, ভালো খারাপ এগুলো সিলেকশন করে এই কোষ ঝিল্লিটা হচ্ছে কোষের ভিতরে বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। তো এই কারণে এটাকে বলা হয় বৈষম্যভেদ্য পর্দা। তার মানে কোষটা হচ্ছে একটা বৈষম্যভেদ্য পর্দা দিয়ে
আবৃত। এটা হচ্ছে ওই বিজ্ঞানীদের প্রথম কথা। এরপরে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক হচ্ছে এই কোষ। জীবদেহের গঠন এবং কাজের একক। তো জীবদেহের গঠনের একক যে কোষ, এটা আমরা দেখলাম একটু আগে, যে একটা টোটাল জীবদেহ সেইটা গঠিতই হয় মূলত কোষ দিয়ে। এই কারণে এটাকে বলা হয় জীবদেহের গঠনের একক। মানে আমরা যদি একটা জীবদেহকে জুম করি, সেক্ষেত্রে একদম যে ক্ষুদ্র যে অংশটা পাবো সেটা হচ্ছে এই যে এই কোষ, এবং এই রকম হাজার হাজার কোষ মিলে বা ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ মিলে একটা জীবদেহ গঠিত হয়। তো যার কারণে এটাকে গঠনের একক বলে। এখন কাজের একক কিভাবে বলে? কাজের একক বলে হচ্ছে যে আমরা যে খাবার খাই, যে পুষ্টিটা আমাদের শরীরে প্রবেশ করে, এইটা আমাদের শরীর কিন্তু গ্রহণ করে না। এইটা গ্রহণ করে হচ্ছে এই কোষ। মানে আমাদের পুষ্টিটা রক্তের মাধ্যমে এই কোষে চলে যায়। সকল পুষ্টিগুলা এই রক্তের মাধ্যমে আমাদের এই কোষের ভিতর প্রবেশ করে। এছাড়া যে আমরা অক্সিজেনটা গ্রহণ করি, সেই অক্সিজেনটাও কিন্তু এই কোষের ভিতরে প্রবেশ করে। এইগুলা প্রবেশ করে কোষের ভেতরেই শক্তি উৎপন্ন করে। শক্তি উৎপন্ন করে আমাদের এই শক্তিটা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সমন্বয় করে দেয়, যার কারণে আমরা কাজ করতে পারি। তো আমাদের দেহ বিভিন্ন ধরনের কাজ করতে পারে এই শক্তিকে কাজে লাগিয়েই। তার মানে মেইন যে কাজটা সেটা হচ্ছে এই কোষটাই করে থাকে, আমাদের শরীর বা বডি কোনো কিছুই করে না। একদম রুট লেভেলে মূলত এই কোষটাই সব কাজ করে থাকে। পুষ্টি গ্রহণ করেও এই কোষ, এবং যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিটাও হচ্ছে এই কোষটাই মূলত শরীরে প্রদান করে, যার কারণে সকল কাজ নিয়ন্ত্রণ করে হচ্ছে এই কোষ। কাজের একক বলা হয়। তাহলে জীবদের গঠন এবং কাজের একককে কোষ বলে। এরপরে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। মানে সজীব মাধ্যম বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে জীবিত কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই নিজের প্রতিরূপ, মানে নিজের কপি তৈরি করতে পারে, নিজের হুবহু আরেকটা কোষ তৈরি করতে পারে। আমরা যেরকম কোনো অংশ, আমাদের যে স্কিনের কোনো অংশ যদি নষ্ট হয়ে যায় বা কেটে যায়, সেইখানে কিন্তু আবার কোষ তৈরি হয়, নতুন কোষ তৈরি হয়, রিপেয়ার হয়, সেল রিপেয়ার হয়। তো এই যে কোনো সজীব বা জীবিত, সজীব মানে হচ্ছে এখানে জীবিত, এই যে জীবিত কোনো মাধ্যম ছাড়াই যে নিজের এই যে প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এটা এখানে বলা হয়েছে যে কোষ হচ্ছে অন্য কারো সাহায্য ছাড়াই, মৃত বা জীবিত কোনো বস্তুর সাহায্য ছাড়াই নিজের হুবহু আরেকটা কোষ তৈরি করতে পারে। এই ক্ষমতাটা আছে। কোষ বিভাজনের মাধ্যমে এই জিনিসটা করতে পারে। কোষ বিভাজন হচ্ছে 3য় অধ্যায়ে আমরা পড়ব। তো এই বিষয়টা হচ্ছে টোটাল হচ্ছে একটা কোষ কী রকম কী আচরণ করে সেই জিনিসটা হচ্ছে বিজ্ঞানী লোই এবং সিকেভিস, এই দুইজন বিজ্ঞানী এই জিনিসটা বর্ণনা করেন কোষ সম্পর্কে। তাহলে আমরা যদি আবার বলি, সেক্ষেত্রে 1969 সালে দুইজন বিজ্ঞানী লোই এবং সিকেভিস, তারা হচ্ছে কোষ সম্পর্কে একটা বর্ণনা দেন যে কোষ কীরকম হইতে পারে। তো তারা বলেন যে কোষ হলো বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত। মানে এই যে কোষ ঝিল্লি যেটা, সেইটার কথা বলছে, বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত। জীবদেহের গঠন এবং কাজের একক। জীবদেহ গঠিত হয় কোষ দিয়ে, এবং যে কাজটা হয় সেটা মূলত কোষই মূলত এই কাজগুলো সমন্বয় করে থাকে। এরপরে এই কোষটা হচ্ছে অন্য সজীব বা জীবিত কোনো মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ বা নিজের কপি যে ভার্সনটা সেটা তৈরি করতে পারে। তো এই হচ্ছে একটা কোষের পরিচিতি। তো এরপর আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে কোষের প্রকারভেদ। কোষ কত প্রকার হইতে পারে? তো কোষ মূলত বেসিক্যালি কোষ হচ্ছে দুই রকম হয়। একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তাহলে কোষ মূলত দুই প্রকার হয়, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। তাহলে আমরা মূলত কোষকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। এটা আমরা বুঝতে পারি যে উদ্ভিদ এবং প্রাণী দুই ধরনের কোষ হয়ে থাকে, এবং এর বাইরে কোষকে আরও কিছু জিনিসের ওপর ভিত্তি করে কোষের কিছু প্রকারভেদ করা হয়, যেগুলো আমরা এখন দেখব। তো প্রথমে যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর যেটা, সেটা হচ্ছে আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ, বা যেটাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। আরেকটা যেটা, সেটা হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল।
এখন নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে যেহেতু কোষটাকে প্রকারভেদ করা হয় কোষের, তো নিউক্লিয়াসের গঠনটা যদি আমরা আগে দেখি, এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের গঠন, এটা একটা নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের এই চারিদিকে যে আবরণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি। চারিদিকে যে আবরণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি। এই যে মাঝখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিওলাস। এই যে গোলাকার যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে নিউক্লিওলাস। এটা এর আগের ক্লাসগুলোতেও হয়তোবা তোমরা পড়ছো যে নিউক্লিয়াসের গঠন যেটা, এখানে হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে সুতার মতো বা চুলের মতো যে জিনিসগুলো দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু বা এটাকে ক্রোমোজোম বলা হয়, মূলত এটা ক্রোমাটিন তন্তু হিসেবে থাকে বা নিউক্লিয়ার তন্তুও বলা হয়ে থাকে। এবং এর ভিতরে জেলির মতো কিছু পদার্থ থাকে যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তো এই হচ্ছে একটা নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে কিভাবে প্রকারভেদ করা হয়, তো মূলত এই যে নিউক্লিয়ার যে ঝিল্লিটা থাকে, নিউক্লিয়ার ঝিল্লি, এই ঝিল্লিটা কিছু কিছু কোষে এই ঝিল্লি থাকে না, কিছু কিছু কোষে এই ঝিল্লি থাকে না। তো এই ঝিল্লি না থাকার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই ঝিল্লিটা হচ্ছে এই পুরা নিউক্লিয়াসকে আলাদা করে রাখে। কোষের মধ্যে এই ঝিল্লিটাই মূলত এই নিউক্লিয়াসকে আলাদা করে রাখে, আলাদা নিউক্লিয়াস হিসেবে একটা বস্তুকে আলাদা করে রাখে। আচ্ছা, কিন্তু যখন এই ঝিল্লিটা থাকে না তখন এই নিউক্লিয়াসটা আলাদা থাকে না। এই নিউক্লিয়াসের এই টোটাল যে বস্তুটা, নিউক্লিয় বস্তু বলা হয় এটাকে, তো এই নিউক্লিয় বস্তুটা কোষের মধ্যে তখন ছড়ায়া ছিটায়া থাকে, যার কারণে আলাদা করে নিউক্লিয়াসকে আইডেন্টিফাই করা যায় না। এবং তখন এই নিউক্লিওলাস যেটা, এই নিউক্লিওলাসটাও থাকে না। এই ধরনের কোষটাকে বলা হয় হচ্ছে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। প্রো মানে হচ্ছে প্রিভিয়াস বা আদি, আর ক্যারিয়ন মানে হচ্ছে ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, আর প্রো মানে হচ্ছে প্রিভিয়াস বা আদি, মানে আদি নিউক্লিয়াস। মানে নিউক্লিয়াস যখন আদি যে জীবগুলা ছিল, মানে জীবজগতের শুরুর সময় যে প্রাণীগুলা ছিল, যেমন হচ্ছে যে ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, যে এইরকম যে প্রাণীগুলো ছিল বা এরকম যে জীবগুলা ছিল, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এই জীবগুলাতে কিছু সরল প্রকৃতির কোষ পাওয়া যাইত। তো সরল প্রকৃতির কোষ বলতেই মূলত এই আদি নিউক্লিয়াস যুক্ত কোষকেই বোঝানো হইতো বা আদি কোষ বলা হইতো। এই যে আদি কোষ বলা হইতো। এটা হচ্ছে একদম শুরুর আদিম যুগের যে কোষগুলো ছিল, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এইগুলাতে হচ্ছে এই ধরনের আদি নিউক্লিয়াস যুক্ত কোষ পাওয়া যাইতো, বা এটাকে বলা হয় প্রাককেন্দ্রিক কোষ। কেন্দ্রিকা মানে হচ্ছে নিউক্লিয়াস, তো প্রাককেন্দ্রিক কোষ বলা হয়। তো এইটার মূলত যে কনসেপ্টটা সেটা হচ্ছে এই নিউক্লিয়াসটা সুগঠিত থাকতো না। এই নিউক্লিয়ার ঝিল্লি এবং নিউক্লিওলাস এই দুইটা না থাকার কারণে শুধুমাত্র এই যে ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওপ্লাজম, এটা সাইটোপ্লাজমে ছড়াছিটায় থাকতো কোষের মধ্যে, যার কারণে আলাদা করে নিউক্লিয়াসকে আইডেন্টিফাই করা যেত না। তো এই কারণে হচ্ছে এটাকে বলা হচ্ছে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ। তো আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষের যে মেইন শর্ত সেটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। তো সুগঠিত নিউক্লিয়াস নেই। তো আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষের বৈশিষ্ট্যটা হচ্ছে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকবে না, অর্থাৎ এই নিউক্লিয়ার ঝিল্লি না থাকার কারণে নিউক্লিয় বস্তু এগুলো সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ায় ছিটায় থাকবে, নিউক্লিয়াসকে আলাদা করে আইডেন্টিফাই করা যাবে না। এবং এই
আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে কোনো ধরনের কোষ অঙ্গাণু থাকবে না। এইটাতে কোনো ধরনের কোষ অঙ্গাণু থাকবে না। তো কোনো ধরনের কোষ অঙ্গাণু থাকবে না, শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র রাইবোজোম থাকবে, শুধুমাত্র রাইবোজোম থাকবে। এখন রাইবোজোম কেন থাকবে? রাইবোজোম থাকবে সেটা হচ্ছে কারণ হচ্ছে রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। রাইবোজোম মূলত প্রোটিন সংশ্লেষণ করে। তো প্রোটিন সংশ্লেষণ যেহেতু করে, তো প্রোটিন হচ্ছে আমাদের জীবদেহের হচ্ছে বিল্ডিং ব্লক, অর্থাৎ প্রোটিনের মাধ্যমেই আমাদের দেহটা মূলত গঠিত হয়। তো এখন প্রোটিন যদি না থাকে সেক্ষেত্রে তো জীবদেহই গঠিত হতে পারবে না। তো যার কারণে শুধুমাত্র রাইবোজোমটাই মূলত থাকে আদিকোষে, অন্য কোনো কোষ থাকে না, অন্য কোনো কোষ অঙ্গাণু থাকে না। তাইলে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল, এইটা হচ্ছে মূলত সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকবে না, তারপরে হচ্ছে কোনো ধরনের কোষ অঙ্গাণু থাকবে না, শুধুমাত্র কি থাকবে, রাইবোজোম থাকবে। তো উদাহরণ আমরা কি দেখলাম, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। তো প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষটা যদি আমরা দেখি, ওইটারই উল্টা, যে এইখানে কি হবে, সুগঠিত, মানে এটার আপগ্রেড ভার্সন, প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ। ইউক্যারিওটিক সেল, মানে ইউ মানে হচ্ছে নতুন, বা নিউ মানে নতুন, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তো নতুন নিউক্লিয়াস যেটা, এটা হচ্ছে ওটার আপগ্রেড ভার্সন, অর্থাৎ এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে, মানে নিউক্লিয়ার ঝিল্লি থাকবে, তারপরে হচ্ছে নিউক্লিওলাস থাকবে। তো এইটার হচ্ছে সব অঙ্গাণু থাকবে, কোষ অঙ্গাণুগুলোও থাকবে সব, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, তারপর যে অঙ্গাণুগুলো থাকে সকল কোষ অঙ্গাণু উপস্থিত থাকবে। মানে একদম কমপ্লিট একটা কোষ হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। এবং এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে যে আমাদের যে উদ্ভিদ প্রাণী যেগুলো আমরা দেখি সচরাচর, বহুকোষী যে উদ্ভিদগুলো থাকে, সেইগুলোই মূলত প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষের উদাহরণ। আর আদি কোষ হচ্ছে ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। মোদ্দা কথা হচ্ছে যে প্রকৃত কোষ মূলত একটা কমপ্লিট কোষ, যেখানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং সকল কোষ অঙ্গাণু থাকবে। আর আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষে কোনো ধরনের সুগঠিত নিউক্লিয়াস থাকবে না এবং কোষ অঙ্গাণুগুলোও থাকবে না, শুধুমাত্র রাইবোজোম থাকবে। তো এইটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষের প্রকারভেদ। তো আরেকটা জিনিসের ভিত্তিতে কোষের প্রকারভেদ করা হয়, সেটা হচ্ছে প্রকৃত কোষের কাজের ভিত্তিতে কোষকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। তাহলে একটা আমরা দেখলাম হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই রকম, আদি কোষ এবং প্রকৃত কোষ। আর এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেহকোষ বা সোম্যাটিক সেল, আর একটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। তাহলে কাজের ভিত্তিতে মানে কোষটা দেহে মূলত কি ধরনের কাজ করতেছে সেইটার ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। তো নাম শুনেই আমরা বুঝতে পারতেছি যে দেহকোষ বা সোম্যাটিক সেল এটা কি করে, দেহে থাকে। আর জনন কোষ বা গ্যামেটিক সেল এটা মূলত জনন কাজে সাহায্য করে। তো নাম শুনে এটা বোঝা যাচ্ছে যে কাজটা বোঝা যাচ্ছে যে কি ধরনের কাজ করতে পারে। একটা হচ্ছে দেহকোষ, দেহের মধ্যে থাকে, জনন কোষ হচ্ছে জনন কাজে সাহায্য করে। তো দেহকোষ যেটা, এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দেহ গঠনে অংশগ্রহণ করে। যেটা বললাম আমরা যে দেহকোষের আমাদের যে দেহটা গঠিত হয় কোষ দিয়ে, সেই কোষটা মূলত একের পর এক বিভাজিত হয়ে অসংখ্য অসংখ্য কোষ তৈরি করে। অসংখ্য অসংখ্য কোষগুলো মিলে আমাদের এই দেহ গঠিত হয়। তো এইটা মূলত কি প্রক্রিয়ায় বিভাজিত হয়, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এখন এই মাইটোসিস, তারপর আরেকটা আছে মিওসিস, এগুলো হচ্ছে আমরা কোষ বিভাজন অধ্যায় 3-এ আমরা পড়ব। তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় এই দেহকোষটা বা সোম্যাটিক সেল এটা বিভাজিত হয়, একের পর এক বিভাজিত হয়, ফুল আমাদের কমপ্লিট দেহ গঠনে সাহায্য করে। তাহলে দেহ গঠনে সাহায্য করে কোন কোষ, এটা হচ্ছে দেহকোষ। আর জনন কোষ বা যেটাকে বলা হয় গ্যামেটিক সেল, এইটা কিভাবে হয়, এটা হচ্ছে আমাদের যে জনন মাতৃকোষ থাকে, মানে যেখান থেকে জনন কোষ তৈরি হয়, এটা একটা দেহকোষের মতোই। তো এইটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এখন মাইটোসিস আর মিওসিস দুইটার মধ্যে কিছু বেসিক পার্থক্য হচ্ছে,
মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হইলে ক্রোমোজোম সংখ্যার কোনো ধরনের পরিবর্তন ঘটে না। সাপোজ দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n বা ডিপ্লয়েড। দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2n বা ডিপ্লয়েড অর্থাৎ দুই প্রস্থ ক্রোমোজোম আছে। এটা যদি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে নতুন কোষটা তৈরি হবে সেটাও 2n সংখ্যকই হবে, ডিপ্লয়েড কোষই তৈরি হবে বা দুই সেট ক্রোমোজোমই থাকবে ওই কোষে, এবং এটা দেহ গঠনে সাহায্য করে। আমাদের যে দেহকোষ সেই দেহকোষটা 2n বা ডিপ্লয়েড হয়ে থাকে। কিন্তু মিওসিস কোষ বিভাজন যেটা, এই মিওসিস কোষ বিভাজনে আমাদের যে দেহকোষটা থাকে বা যেটাকে আমরা জনন মাতৃকোষ বলি, যেটা জনন কাজে সাহায্য করে যে দেহকোষটা, এটাকে বলা হয় জনন মাতৃকোষ। তো এই জনন মাতৃকোষ 2nই থাকে, বাট মিওসিস প্রক্রিয়ায় এই জনন মাতৃকোষটা ভেঙে যায়, ভেঙে দুইটা কোষে n অর্থাৎ হ্যাপ্লয়েড হিসেবে অবস্থান করে, বিভাজিত হয়ে যায়। মানে একটা দেহকোষ বা জনন মাতৃকোষ যেটা 2n বা ডিপ্লয়েড থাকে, সেইটা মিওসিস প্রক্রিয়ায় যখন বিভাজন হয় তখন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়, দুই সেট ক্রোমোজোম দুইটা কোষ তৈরি করে। এক সেট ক্রোমোজোম মিলে একটা কোষ তৈরি করে, আর এক সেট ক্রোমোজোম মিলে আরেকটা কোষ তৈরি করে, অর্থাৎ দুইটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। তাহলে দুইটা কোষ বিভাজনের যে মেইন পার্থক্য সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম সেম থাকে, ডিপ্লয়েডই থাকে, কিন্তু মিওসিস প্রক্রিয়ায় এই ক্রোমোজোমটা ভেঙে যায়, ভেঙে অর্ধেক হয়ে দুইটা কোষে চলে যায়। তো এইখানেও কিন্তু দুইটা কোষই তৈরি হয়, বাট 2n সংখ্যকই থাকে, মানে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয় না। একটা থেকে যখন দুইটা কোষ তৈরি হয় সেম 2n, এটাতেও 2n থাকে, এটাতেও 2n থাকে। কিন্তু এইটাতে যখন বিভাজিত হয়, মিওসিস প্রক্রিয়ায় যখন বিভাজিত হয় তখন হচ্ছে ভেঙে একটা মানে এক সেট ক্রোমোজোম একটাতে চলে যায় আর এক সেট ক্রোমোজোম আরেকটাতে চলে যায়, গিয়ে দুইটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। তো এই যে হ্যাপ্লয়েড কোষটা তৈরি করলো, এইটার নামই হচ্ছে জনন কোষ, এইটার নামই হচ্ছে জনন কোষ। এবং এই জনন কোষটাকে মূলত আমরা যে ছেলেদের ক্ষেত্রে বা পুরুষ দেহে আমরা এটাকে বলি শুক্রাণু, আর নারীদের দেহে এটাকে বলা হয় হচ্ছে ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু পরবর্তীতে আমাদের এই যে যৌন প্রজনন, যেটা যৌন প্রজননে অংশগ্রহণ করে। তাহলে কিভাবে জনন কোষ আমাদের জনন কাজে সাহায্য করে সেটা তো আমরা দেখলাম, যে এই যে আমাদের জনন মাতৃকোষ 2n বা এটা একটা দেহকোষেরই অংশ, এইটা মিওসিস প্রক্রিয়ায় আগে ভেঙে যায়, ভেঙে হ্যাপ্লয়েড হয়ে যায়। মিওসিস কোষ বিভাজনে যখন ভাঙবে তখন এটা কি হবে, হ্যাপ্লয়েড হবে, অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম হয়ে যাবে। হয়ে গেলে তখন এই হ্যাপ্লয়েড কোষটাকে বলা হয় হচ্ছে জনন কোষ, বা যেটাকে বলা হয় পুরুষ দেহে শুক্রাণু এবং স্ত্রী দেহে ডিম্বাণু। তো এই জনন কোষটা বা গ্যামেটিক সেলটাই পরবর্তীতে এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিতভাবে, অর্থাৎ শুক্রাণু যেহেতু n এবং ডিম্বাণু n, পরবর্তীতে এই দুইটা মিলে 2n সংখ্যক, অর্থাৎ আবার সেই ডিপ্লয়েড যে দেহকোষ, সেই দেহকোষ বা এটাকে বলা হয় তখন হচ্ছে জাইগট, এটাকে বলা হচ্ছে জাইগট। তো জাইগট তৈরি করে। জাইগট মানে হচ্ছে একদম ভ্রূণের যে পূর্বাবস্থা, মানে একদম ছোট যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যে ক্ষুদ্র দেহটা তৈরি করে সেটা হচ্ছে জাইগট। পরবর্তীতে এই জাইগটটা বিভাজিত হইতে 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 অসংখ্য ট্রিলিয়ন কোষ যখন তৈরি করে তখন হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা বডি তৈরি হয়। তা এই জাইগটটা কিন্তু আবার এই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, কারণ এই জাইগটটা হচ্ছে দেহকোষ, প্রথম দেহকোষ হচ্ছে এই জাইগট। তাইলে এটা একটা চক্রের মতো আর কি। তো প্রথমে হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ হচ্ছে যে দেহকোষটা থাকে সেটা, ধরলাম জনন মাতৃকোষ, এটা একটা দেহকোষেরই অংশ। তো এই জনন মাতৃকোষ 2n, এটা মিওসিস প্রক্রিয়ায় ভেঙে হ্যাপ্লয়েড দুইটা কোষ তৈরি করে। এই হ্যাপ্লয়েড কোষকে বলা হয় হচ্ছে জনন কোষ। ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু, দুইটাই কিন্তু একপ্রস্থ ক্রোমোজোম দিয়েই তৈরি হয়। তো এই শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পর মিলিত হলে n এবং n মিলিত হলে আবার সেই দুই সেট ক্রোমোজোম অর্থাৎ 2n ক্রোমোজোমই তৈরি হয়, যেটাকে বলা হয় জাইগট। এই জাইগট পরবর্তীতে বিভাজিত হইতে হইতে আমাদের পূর্ণাঙ্গ বডি তৈরি করে।
এবং এই বডিতেও তখন এই 2n সংখ্যক ক্রোমোজোম থাকে ডিপ্লয়েড। পরবর্তীতে আবার ওই বডি থেকে 2n থেকে মিয়োসিস প্রক্রিয়া ভেঙে আবার জনন কোষ তৈরি করে আবার সে এইরকম একটা চক্রের মাধ্যমে চলতে থাকে। তো এই দুই ধরনের কোষ দুই ধরনের কাজ করে থাকে। একটা হচ্ছে দেহকোষ, দেহ গঠনে অংশগ্রহণ করে, আর একটা হচ্ছে জনন কোষ, যেটা জনন কাজে বা যৌন প্রজননে অংশগ্রহণ করে, জনন মাতৃকোষ থেকে তৈরি হয়। এখন এই যে মিয়োসিস প্রক্রিয়া, এটা কিন্তু জনন কোষে হয় না, এটা জনন মাতৃকোষ, যেটা এই যে 2n সংখ্যক এই জনন মাতৃকোষে হয়ে জনন কোষ তৈরি করে, মানে মিয়োসিস প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন হয়, আর জনন মাতৃকোষের মধ্যে এই মিয়োসিস প্রক্রিয়াটা হয়ে থাকে। তো এইগুলা হচ্ছে কোষের প্রকারভেদ। তাহলে টোটাল বিষয়টা হচ্ছে যে আমাদের কোষকে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয় আর কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। কাজের ভিত্তিতে হচ্ছে দেহকোষ আর জনন কোষ, আর নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে হচ্ছে আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল, আর হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমাদের যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে যে কোষ আমরা প্রকারভেদ করতে পারি, এইখান থেকে যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে যে এইখান থেকে মূলত খ নাম্বার কোশ্চেনটা বেশি হয়, যেমন আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ এবং প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষের মধ্যে পার্থক্যগুলো কি সেগুলো লিখতে বলে। তো খ নম্বর কোশ্চেনে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য তো দেখলাম আমরা যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না আর সুগঠিত নিউক্লিয়াস থাকে, সকল অঙ্গাণু থাকে না, সকল অঙ্গাণু থাকে, এইখানে শুধুমাত্র রাইবোজোম থাকে, আর হচ্ছে উদাহরণটা এইগুলো দিলেই মূলত খ নম্বরের কোশ্চেন হয়ে যাবে। তো কোষের প্রকারভেদ মূলত এই পর্যন্তই। তো আজকের ক্লাসে আমরা জীবকোষের সংজ্ঞা, জীবকোষটা কি সেটা দেখলাম, আর হচ্ছে জীবকোষের প্রকারভেদটা দেখলাম। তো এই দুইটা টপিকস আজকের ক্লাসে শেষ করলাম। তো নেক্সট ক্লাসে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের গঠনটা দেখব, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধীরে ধীরে কোষ অঙ্গাণুগুলো বর্ণনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।